আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সুস্বাগতম দীপ্ত টিভি হেলথ শো সোনামণি স্বাস্থ্যে। আজকের ষষ্ঠ পর্বে আমরা কথা বলবো সোনামণির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং আমাদের কি করণীয়। নেসলে সেরেগ্রো প্রেজেন্টস সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামটিতে আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন নিউট্রিশনাল টপিকস নিয়ে ফেরত আসি, যেখানে আমাদের 5 বছরের বেশি বয়সী শিশু যারা এই মুহূর্তে স্কুলে যাচ্ছে না, বাসায় বসে অনলাইনে ক্লাস করছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে, তাদের জন্য আসলে পুষ্টিটাকে কিভাবে এনশিওর করা যায় এবং একইভাবে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকে এনশিওর করা যায়। আমি সামিনা জামান কাজুরি, পুষ্টিবিদ, আপনাদের সাথে আছি এই প্রোগ্রামের সঞ্চালিকা হিসেবে। আমার সাথে আজকে এই প্রোগ্রামে সরাসরি সংযুক্ত হয়েছেন স্টুডিওতে এসে 3 জন এক্সপার্ট এই বিষয়ে কথা বলার জন্য। চলুন তাদের সাথে প্রথমেই পরিচিত হয়ে নিই। আমাদের সাথে প্রথমেই আছেন ডাক্তার নবকৃষ্ণ ঘোষ স্যার, অধ্যাপক এবং পরিচালক হিসেবে কর্মরত আছেন মিরপুর শিশু হসপিটাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? আমিও ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে এরপরে জয়েন করেছেন চৌধুরী তাসনিম হাসিন, প্রিন্সিপাল ডায়েটিশিয়ান হিসেবে কর্মরত আছেন ইউনাইটেড হসপিটালে। তাসনিম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সর্বশেষ সংযুক্ত হয়েছেন ফারজানা সেলিনা, এক্সিকিউটিভ ডিরেক্টর এবং ইসিডি স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন উইল অ্যান্ড ডে কেয়ারে। ফারজানা আপনি কেমন আছেন আপা? ভালো আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো দর্শক, আমাদের আজকের যে বিষয়টা, যে সোনামণি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং কি করণীয়, এই সময়টাকে যদি একটু চিন্তা করি, যে আমাদের এই যে বর্ষা এবং গরমের একটা সন্ধিক্ষণ, একইভাবে আমাদের মহামারীর এই সময়টাতে যখন কিনা আমাদের শিশুরা ঘরে বসে হচ্ছে অনলাইনে ক্লাস করছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম কম, বাবা মার সাথে ইন্টারাকশন বা বন্ধুদের সাথে আত্মীয় স্বজনের সাথে দেখা খুবই কম হচ্ছে। সো মানসিক বিকাশের জন্য যে বিনিময়টা দরকার সেটাও কিন্তু একেবারে কম। এই ঘটনাচক্রে পড়ে কিন্তু প্রত্যেকটা শিশুই কম বেশি বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ এবং এই যে ঠান্ডা গরম, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, এই ধরনের অসুবিধাগুলোতে কিন্তু ভুগছেন। এবং এই যে ইমিউনিটি, যে সহজাত যে রোগ প্রতিরোধ ক্ষমতা কেন তাহলে শিশুদের কমে যাচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলবো আজকে ষষ্ঠ পর্ব সোনামণি স্বাস্থ্য নেসলে সেরেগ্রো প্রেজেন্টস এই প্রোগ্রামটাতে। প্রথমেই আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই যে আপনার এক্সপিরিয়েন্স যেটা বলছে স্যার, যে কি কি কনসার্ন অ্যারাইজ হচ্ছে, কেন এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আপনার কাছে গার্জিয়ানরা এসে কি বলছেন? আমরা যেগুলো পাচ্ছি এখন এই মুহূর্তে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে রিপিটেড রেসপিরেটরি ইনফেকশন, যেমন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, তারপরে অটাইটিস মিডিয়া, এই ধরনের ডিজিজ নিয়ে আসে। বিভিন্ন টাইমের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার, যেটা আমরা মনে করি যে অ্যানক্সিয়া, নৌসিয়া, ভমিটিং, রিপিটেড ডায়রিয়া, ব্লাড ডিসেন্ট্রি, এগুলো নিয়ে আসে। স্কিন ইনফেকশন, এগুলো নিয়ে আসে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে। আর যেটা আসতেছে ম্যালনিউট্রিশন। এই ম্যালনিউট্রিশন কিন্তু শুধুমাত্র যে আন্ডার নিউট্রিশন তা না, ওভারওয়েটও কিন্তু একটা নিউট্রিশনের মধ্যে পড়ে। তাছাড়া যেগুলো আসে কিছু আর আদার্স যেগুলো হচ্ছে কিছু ডিজিজ আসতেছে, যেমন যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যাদের জন্মগত ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যেসব একটু বড় বাচ্চা, তাদের হয়তো কিছু সিন্ড্রোমিক বেবি আছে, তারা আসে আর কি এগুলো নিয়ে। আর যদি আমরা মনে করি যে এই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কেন কমে যাচ্ছে, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের সেই বিষয়ে একটু জানার দরকার যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বলতে আসলে কী বুঝি। ইমিউনিটি হচ্ছে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বলতে বুঝি যে আমাদের শরীরের একটা শক্তি, যেটা আমাদের শরীরে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস গেলে তার এগেনস্টে যে কাজ করে সেটা। তো সেটা আমাদের শরীরে অনেকভাবে আসে। একটা আসে কিছু জন্মগতভাবে আসে, আর কিছু আমরা অ্যাকোয়ার্ডলি জন্মের পরে কিছু অর্জন করি। এখন এগুলো ডিপেন্ড করে কতগুলো ফ্যাক্টরের উপর। সেগুলো ফ্যাক্টরের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে ফার্স্ট আছে ইনফেকশন, যেমন কোনো ভাইরাল ইনফেকশন, এই যেমন ফ্লু ভাইরাস, HIV ভাইরাস, হারপিস ভাইরাস, সাইটোমেগালো ভাইরাস, আর এই মুহূর্তে যেটা প্যান্ডেমিক সিচুয়েশন কোভিড, এই কোভিড-19 একটা বড় ফ্যাক্টর, যেটা ঘরে বাচ্চা বসে আছে, বাইরে বেরোতে পারতেছে না, তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই, মেন্টাল স্ট্রেস একটা বড় জিনিস, তারপর রেগুলার তাদের খাওয়া দাওয়াটা ঠিকমতো ব্যালেন্স ডায়েট একটা বড় জিনিস, সেগুলো মেনটেন করতে পারতেছে না। সারাদিন এত টিভি দেখতেছে, গেম খেলতেছে, বা কোনো খেলাধুলার মধ্যে যেতে পারতেছে না, সেটা একটা বড় ফ্যাক্টর। এখন একটা ডাটা যদি আমরা রিসেন্ট দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এই ইউনিসেফ একটা ডাটা 2020 জুলাইতে দিছে যে 3.9 মিলিয়ন চিলড্রেন আর সিরিয়াস ম্যালনিউট্রিশনে ভুগতেছে, এবং মোস্ট আর আছে সাউথ ইন এশিয়া, মানে আমাদের এই দিকে। এবং এটার মধ্যে অনেক বড় একটা পার্ট মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি আছে। সেজন্য এর যদি দেখা যায় এই ম্যালনিউট্রিশনের মধ্যে
মোস্ট কমন ম্যালনিউট্রিশনের মধ্যে আমরা মনে করি ভিটামিন এ ডেফিসিয়েন্সি, মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ভিটামিন এ ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, আয়োডিন ডেফিসিয়েন্সি, জিঙ্ক ডেফিসিয়েন্সি, কোবাল্ট ডেফিসিয়েন্সি, সিলেনিয়াম ডেফিসিয়েন্সি, এগুলো চলে আসে। তো সেই জন্য যে ম্যালনিউট্রিশন, যেটা অ্যাকুট ম্যালনিউট্রিশন আসছে, ওয়াস্টিং বলি আমরা, এটা কিন্তু ডেঞ্জারাস, কারণ এটা এখানে লাইফ থ্রেটিং, অনেক সময় দেখা যাচ্ছে এর থেকে ডেথও হতে পারে। তারপরে যেগুলো আসতেছে যে মরবিডিটি, বিভিন্ন ডিজিজ, যেটা তুমি বললা যে ইনফেকশন, এগুলো নিয়ে আসতে পারে। আর ম্যালনিউট্রিশন একটা ভিসুয়াস সাইকেল, দেখা যাচ্ছে যে ওই একবার ম্যালনিউট্রিশনে ভুগতেছে, একটা ইনফেকশন হচ্ছে, আবার ইনফেকশন হচ্ছে, আবার ম্যালনিউট্রিশনের দিকে চলে যাচ্ছে, যার কারণে এই সমস্যাগুলো থেকে যাচ্ছে। আর কিছু কারণ হচ্ছে ম্যালনিউট্রিশনের যেগুলো এই ইমিউনিটি কমে যাওয়ার কারণ, তার মধ্যে আমাদের আসে সেকেন্ডারি আছে ডায়েটারি ফ্যাক্টর। আমরা যে খাবার দাবার খাচ্ছি সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে এই কার্বোহাইড্রেট হয়তো বেশি খেয়ে যাচ্ছি, কোনো হয়তো পরামর্শ না নিয়ে একই রকম খাবার খেয়ে যাচ্ছে। এখন যদি প্রপার ব্যালেন্স ডায়েটটা দেওয়া যায়, তার সাথে যদি আমরা খাবারের যে 6টা উপাদান আমরা চিন্তা করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন অ্যান্ড ওয়াটার, সেগুলো যদি ব্যালেন্স করে দেওয়া যায়, প্রচুর পরিমাণ ভেজিটেবল ফ্রুটস যদি দেওয়া যায়, তাহলে আমরা ব্যালেন্স ডায়েট দিতে হলে কিছুটা প্রিভেন্ট করতে পারি। 3 নম্বরে আমরা যদি চিন্তা করি, কিছু দেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, একটা বড় ফ্যাক্টর। এনভায়রনমেন্ট বোথ আউটডোর অ্যান্ড ইনডোর। আউটডোরে দেখেন বিভিন্ন এই যে আমাদের ইন্ডাস্ট্রি বলেন, বিভিন্ন এগুলো সেগুলো ইউজ হচ্ছে, সেখান থেকে কিছু পলিউশন হয়ে যাচ্ছে। ইনডোরে দেখেন আমাদের যেটা আমরা কুকিংয়ে ইউজ করতেছি, অনেক সময় বাসায় অনেকেই কাঠ ইউজ করতে বা অন্য কিছু ইউজ করে, সেখান থেকে আসতেছে। তারপর কিছু পেস্টিসাইড ইউজ করতে, সেখান থেকে আসতে পারে। তারপর কিছু স্মোকও কিন্তু একটা বড় কারণ। অনেক সময় হয়তো আমরা শুধু একটা মিডল ক্লাস নিয়ে চিন্তা করি তা না, উপর নিচে যদি সব দিকে চিন্তা করি, দেখা যাচ্ছে প্যাসিভ স্মোকও কিন্তু বাচ্চারা হয়তো সরাসরি স্মোক করতেছে না, কিন্তু প্যাসিভ স্মোকও একটা কারণ। এখান থেকে দেখা যাচ্ছে বাচ্চাদের রেসপিরেটরি ইনফেকশন এগুলো বেড়ে যায়। এবং মেইনলি যেটা হচ্ছে যে সর্বসাকুল্যে যেটা এই পয়েন্ট 3টাই হচ্ছে ফোকাস করছে যে আসলে ইমিউনিটিটা কমে যাচ্ছে। স্যার আমি আপনার কাছে আবার ফেরত আসবো, তার আগে তাসনিমা আপনাকে একটু ছোট করে জিজ্ঞাসা করতে চাই, যেহেতু যারা মারা সামনে আছেন, যে মাইক্রোনিউট্রিয়েন্টস কথাটা আসলো, যে ডেফিসিয়েন্সি ম্যালনিউট্রিশনের একটা অনেক বড় পার্ট হচ্ছে এটা। সো কোন মাইক্রোনিউট্রিয়েন্টসগুলো আসলে 5 বছরের বয়সের পরে বাচ্চাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, কনসিডারিং এই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গড়ে তুলতে হয়, তাহলে সেটা নিয়ে একটু বলুন। ধন্যবাদ কাজরি, আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আজকের টপিকটি খুব সময় উপযোগী, যেহেতু আমরা জানি একটি প্যান্ডেমিক চলছে। এই প্যান্ডেমিকের রোগ প্রতিরোধ ক্ষমতাটাই আমাদের হাতে একমাত্র প্রমাণিত সমাধান। এখন পর্যন্ত কিন্তু এই কোভিড-19 ভাইরাসের কোনো প্রুভড ট্রিটমেন্ট আমাদের হাতে আসেনি এবং এখনো আসেনি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি রিসেন্টলি কিন্তু বাচ্চারাও এফেক্টেড হচ্ছে, যেটা ফার্স্ট ওয়েভে হয়নি। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের শিশুরা 5 বছর প্লাস শিশুরা এবং বয়স্ক সকলের ক্ষেত্রেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির আর কোনো অল্টারনেটিভ নেই। মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজনীয়তার কথা যদি বলেন, অবশ্যই 5+ যখন শিশু হচ্ছে, সাধারণত আমরা বলে থাকি তারা স্কুল গোয়িং কিডস, এদের ক্ষেত্রে মাইক্রোনিউট্রিয়েন্ট এবং ম্যাক্রোনিউট্রিয়েন্টের ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ। মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে অবশ্যই মোস্ট অফ দ্য ভিটামিন অ্যান্ড মিনারেলস, স্পেশালি আমরা ইমিউনিটির জন্য যেটাকে জোর দিয়ে থাকি, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই এবং পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি, পার্টিকুলার কিছু মিনারেলস যেমন জিঙ্ক, ম্যাগনেশিয়াম, আয়রন, এই বিষয়গুলোর প্রতি আমাদের একটু কড়া নজর রাখতে হবে, স্পেশালি যারা গার্জিয়ান আছেন তাদের। সবসময় যদি লক্ষ্য রাখা যায় যে অন্তত দৈনিক বাচ্চা 3 থেকে 4টি ন্যাচারাল কালার তার খাদ্য তালিকায় থাকবে। অর্থাৎ যেমন আমি একটু সহজে এক্সাম্পল দিতে পারি, এখন যেটা সিজন চলছে, যে আম খেলে একটা ইয়েলো বা অরেঞ্জ কালার চলে আসছে বাচ্চা ডায়েট প্ল্যানে, একটা ক্যারট খেলে একটা অরেঞ্জ কালার চলে আসছে, টমেটো খেলে একটি রেড কালার আসছে, স্পিনাচ বা পালং শাক খেলে সবুজ চলে আসছে, লাল শাক খেলে আবার একটি রেড রং আসছে। তো এরকম করে বিভিন্ন কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, আমরা বলে থাকি খুব সহজ হিসাব যেটা, অন্তত 3 থেকে 4টি কালার, ন্যাচারাল কালারফুল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস যদি তার দৈনিক খাদ্য তালিকায় রাখা যায়, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে এই ইমিউনো বুস্টিং ভিটামিনসগুলো পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্ট, এই দুটো মেজর ইমিউনো বুস্টিং নিউট্রিশনাল কম্পোনেন্ট আমরা পেয়ে যাচ্ছি এই কালারের মাধ্যমে। কিন্তু একটা জায়গায় আমার কাছে মনে হয়, আমি যত পেশেন্ট পেয়ে থাকি, একটু ল্যাকিংস হয়ে যাচ্ছে মায়েদের ফাইবার এবং ওয়াটার, ফ্লুইড অ্যান্ড ফাইবার, এই ব্যালেন্সটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফ্লুইড অস্বাভাবিক প্রয়োজনীয় একটি উপাদান বাচ্চাদের খাদ্য তালিকায়। সো এই পানির পরিমাণটা ঠিক আছে নাকি, আর আমরা জানি কারেন্টলি খুব হট অ্যান্ড হিউমিড ওয়েদার যাচ্ছে, এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ইনফেকশনের হার কিন্তু এমনিও বেড়ে যায়, প্লাস আমাদের একটা প্যান্ডেমিকের আতঙ্ক তো আছেই। ইনাফ অ্যামাউন্ট অফ হাইড্রেশন কিন্তু আমাদের এই যে মিউকাসাল মেমব্রেনকে
অর্থাৎ ডিফেক্টিভ মিউকোসাল মেমব্রেন এগুলোকে হিল আপ করতে সহায়তা করে, যা আলটিমেটলি বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে, কারণ এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলো তার মিউকোসাল মেমব্রেন ভেদ করে তার সেলকে অ্যাটাক করতে পারবে না। এক্ষেত্রে হাইড্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। অনেক বাচ্চাই পর্যাপ্ত পরিমাণে পানি খায় না, অথবা মারাও পানির ব্যাপারে হয়তো অতটা সাবধান থাকেন না, এবং আমরা খুব কমনলি যেটা পাচ্ছি এখন, খুব কনস্টিপেশন পাচ্ছি বাচ্চাদের ভেতরে। তো কনস্টিপেশন একটা অন্যতম কারণ ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। আমরা শুধু নিউট্রিশনাল বা ডায়েটারি গাইডলাইনেই এমফাসাইজ করব না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিও কিন্তু নিউট্রিশনাল যে এই যে খাবারগুলো সে খাচ্ছে, এই পুষ্টি উপাদানগুলো তার বডিতে অ্যাবজর্বড বা ডাইজেস্ট হওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ ফিজিক্যাল অ্যাক্টিভিটির প্রয়োজনীয়তা আছে। সো মা যারা সামনে আছেন তারা কিন্তু জানলেন যে আসলে ফ্যাকচুয়ালি হচ্ছে যেটা ইনটেক এবং যেটা হচ্ছে আউটপুট, সেটা কিন্তু একটা জিনিসের উপর ডিপেন্ড করে না। সো আপনাকে পানি, পর্যাপ্ত পানি, একইভাবে তার এক্সারসাইজ, ফিজিক্যাল যে অ্যাক্টিভিটি মিনিমাম, এবং লাস্টলি যদি দেখি যে ফ্লুইডের সাথে ফাইবারের একটা কম্বিনেশনও কিন্তু থাকতে হবে তার রেগুলার হচ্ছে ফিটনেসটা রাখার জন্য। ফারজানা, এবার আপনার কাছে আসি যে এই যে মানসিক স্বাস্থ্য যে কথাটা আমরা বলছি যে প্যান্ডেমিকের সময় অথবা যে কোনো কারণেই হোক শিশুদের মানসিক স্বাস্থ্যটা নিয়ে হয়তো বাবা মা ছোটোবেলা থেকে অতটা কনসার্ন হন না, এবং মানসিক স্বাস্থ্য যদি ভালো না থাকে, একটা বাচ্চা যদি হাসি খুশি না থাকে, সে কিন্তু আসলে তার ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু আসলেও কমে যেতে থাকে, কোনো ইনডিরেক্ট একটা অথবা ডিরেক্ট একটা ইম্প্যাক্ট থাকে। সো এ সম্পর্কে আপনাদের মতামত কি? থ্যাংক ইউ কাজেরি আপা, খুব সুন্দর একটা চমৎকার একটা কোয়েশ্চেন করেছেন এবং টপিক্সটা। আমরা সবসময় যেটা করি যে ফিজিক্যালি খুব ইফেক্টটাকে খুব চিন্তা করি যে ওর স্বাস্থ্য ভালো না, বা ও মানে দেখতে থিন হয়ে যাচ্ছে, বা ওর বিভিন্ন ধরনের ঠান্ডা হচ্ছে, কিন্তু মেন্টালি যে একটা ইফেক্ট পড়ছে সেটা কিন্তু আমরা ভাবে কনসার্ন না বাচ্চাদের ব্যাপারে। এবং রিসেন্টলি যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড এখন যেটা হচ্ছে যে বাচ্চাদের এই শিশুদের শুধু শিশু না সবারই মেন্টাল হেলথ নিয়েও একটা ইস্যু দাঁড় হচ্ছে, যে শুধু প্যান্ডেমিকের কারণে দেখা যাচ্ছে যেহেতু বাচ্চারা বাসায় থাকছে, মায়েরাও থাকছে, যে সবাই যেহেতু আমরা স্ট্রেসটা কিন্তু রিফ্লেক্ট করে, আমি যদি স্ট্রেসে থাকি আমার বাচ্চাও কিন্তু স্ট্রেসের মধ্যে দিয়ে যাবে। সো যেটা হচ্ছে যে দেখা যাচ্ছে আমাদের বাসার যে স্ট্রেসগুলো থাকছে, কারণ ওরা তো যেহেতু স্কুল বন্ধ এবং স্যার যেটা বললাম আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাও বন্ধ হয়ে যাচ্ছে, তো যার কারণে দেখা যাচ্ছে ওরা একটা বন্দি জীবন, একটা মানে একটা লাইফ থেকে সে চেঞ্জ করে আরেকটা লাইফে আসছে, হয়তো বা তারা কেউ চিন্তাই করতে পারে না যে এভাবে, এবং 1.5 বছর ধরে ওরা বাসায় বন্দি অবস্থায় আছে। অফিস খুললে হয়তো স্কুল আমরা খুলতে পারছি না আমাদের সিকিউরিটির কারণে, তো যার কারণে দেখা যাচ্ছে বাচ্চারা ডিফারেন্ট এর কাইন্ড সাথে অফ একটু অ্যাড করে দেই, এই যে স্ট্রেসফুল কন্ডিশনে থাকলে কিন্তু মেডিকেল দিক থেকেও স্ট্রেস হরমোন যেগুলো বলে গ্রোথ হরমোন, স্টেরয়েড হরমোন, এগুলোর কিন্তু ইফেক্ট চলে আসে, এগুলোর effect চলে আসে। গ্রোথ হেলথে স্যার যেটা বলেছেন আর কি, যে স্ট্রেসের কারণে কি যদি আমরা ডিফারেন্ট কাইন্ড অফ হরমোনালগুলো সিক্রেশন হয়, যেটা আসলে তার ডেভেলপমেন্টের জন্য, স্পেশালি ব্রেন ডেভেলপমেন্ট এবং যে ইমোশনাল যে ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো খুব মারাত্মকভাবে ইফেক্ট পড়ে। আমরা যেটা দেখি যে শর্ট ইফেক্টগুলো দুইভাবে পড়ছে, তার শর্ট ইফেক্ট পড়ছে একটা, যে এখন হয়তো দেখা যাচ্ছে সে খুব ক্র্যাঙ্কি হয়ে আছে বা খাওয়া দাওয়া করছে না, মুডি হয়ে আছে, মুড সুইং করছে, কিন্তু এটা আবার লং টার্মে ইফেক্ট হয়। এটা যখন যেহেতু 1.5 বছর ধরে তারা আছে এবং ইফেক্টটা লাইফ লং টাইমেই যায়, তো বিহেভিয়ার অনেক প্রবলেম দেখা যায়, যখন এই বাচ্চাগুলো কিন্তু ইন ফিউচারে বড় হচ্ছে। সো এই যে 1.5 বছর বা 2টা বছরে তার যে ইফেক্টটা পড়ছে সেটা কিন্তু তার লাইফ লং টার্মে আমরা বলি। এবং আমরা যেটা বলি যে জন্মের পর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের একটা হচ্ছে বেস মানে ডেভেলপমেন্টে, সো ওই টাইমটাতে তাদের যে ইফেক্টটা হয় সেটা দেখা যায় যে ওদের লাইফের জন্য, মানে যে কোনো জায়গায় ডেভেলপমেন্টের জন্য ওদের অনেক ধরনের ইফেক্টিভ একটা নেগেটিভ একটা কম্প্যাক্ট পড়ে ওদের। স্যার, আপনার কাছে এবারে কোয়েশ্চেন যে এটার কনসিকুয়েন্সেস কি হতে পারে? এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, অনেকগুলো ডিজিজ কিন্তু হচ্ছে আপনি বললেন, বাট আলটিমেট এই ডিজিজের পরবর্তী ইম্প্যাক্টটা কিভাবে আসতে পারে শিশুর স্বাস্থ্যে? প্রথমে লং টার্ম ইফেক্টের মধ্যে আমরা যেটা চিন্তা করলাম গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা একটা আসতেছে। তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চারা যে নিউট্রিশনাল যে প্রবলেম দেখা যায়, ম্যাল নিউট্রিশন, কনসিকুয়েন্স আবার ইনফেকশন, যে কোনো ইনফেকশনগুলো আবার ফিরে আসতে পারে, রেসপিরেটরি ইনফেকশন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ার আগে আবার রোগ আক্রান্ত হয়ে যাচ্ছে, যার কারণে আবার ইনফেকশনগুলো ফিরে আসতেছে, যেগুলো রেসপিরেটরি ইনফেকশন, গ্যাস্ট্রোইন্টেরিনাল ইনফেকশন, স্কিন ইনফেকশন, এগুলো আবার ফিরে আসতে পারে। আর সবচেয়ে বড় যেটা পড়বে সেটা হচ্ছে লার্নিং, এডুকেশন আর লার্নিং ইফেক্টও পড়বে, কারণ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি ঠিক না থাকে আলটিমেটলি কিন্তু তার লার্নিং ইফেক্টও পড়বে। এডুকেশন আইকিউ বা ব্রেন ডেভেলপমেন্টই হচ্ছে না, হ্যাঁ কম থাকবে, যার কারণে সেক্ষেত্রে তার লার্নিংয়েও প্রবলেম হবে ভবিষ্যতে, সেগুলো দিয়ে তো এটা একটা ভিসিয়াস সাইকেলের মতো হয়ে যাচ্ছে যে আসলে ম্যালনিউট্রিশন থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, আবার ইনফেকশন, আবার হচ্ছে ডিজিজ, রাইট? সেটাই আর কি, খুবই একটা অ্যালার্মিং সিচুয়েশন। তাসনিম, আপনার কাছে আসি, এই যে মাদের জন্য এই অ্যালার্মিং সিচুয়েশনটা কিন্তু আসলেও মারা বুঝতে পারছেন, এবং যার কারণে কিন্তু এখন এই ডিসকাশনটা অনেক বেশি হচ্ছে যে আসলে কি করণীয়। সো যারা মা বা যারা কেয়ার গিভার হিসেবে বাচ্চাদেরকে দেখাশোনা করছেন এই 5 বছরের পরবর্তী বয়সে শিশুগুলোকে,
ফুড ফর্টিফিকেশন অথবা ফুড ডাইভার্সিফিকেশন, আপনি অলরেডি মেনশন করেছেন যে 3 থেকে 4টা ন্যাচারাল কালার, বাট ফুড ফর্টিফিকেশন অথবা যে 2-3টা ফুড মিলায় একটা আইডিয়াল ফুড তৈরি করা বা একটা মিল কি করে ব্যালেন্স করা যায়, এটা নিয়ে যদি একটু বলতেন। এক্ষেত্রে আসলে মায়েদেরকে বা কেয়ার গিভারকে যেটি লক্ষ্য রাখতে হবে, আমরা অনেক সময় মায়েদের মধ্যে একটি অ্যাটিটিউড দেখতে পাই যে আজকে হয়তো ভিটামিন সি যুক্ত একটি খাবার উনি জানে, একটি কমলার রস দিচ্ছে, যে না কালকে আর দেওয়ার প্রয়োজন নেই, আমি তো গতকালই কমলার রসটা খাইয়েছি। কিন্তু বিষয়টা কি আসছে, আসলে ম্যাক্রোনিউট্রিয়েন্টগুলো কিন্তু আমরা প্রতিদিন ইনটেক করছি, তাই না? প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট আমরা রেগুলার ইনটেক করছি। ঠিক একইভাবে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টও, কারণ সব ভিটামিন এবং মিনারেল কিন্তু আমাদের বডিতে স্টোরড হয় না, বাচ্চাদের শরীরে স্টোরড হয় না। সো এই যে ভিটামিন সি একটি উল্লেখযোগ্য নিউট্রিয়েন্ট এই মুহূর্তে, এই প্যান্ডেমিক সিচুয়েশনে, স্পেশালি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন এটি সরবরাহ করতে হবে শিশুকে। প্রতিদিন একটি তার মেজর মিলের পরে, সেটা হতে পারে ব্রেকফাস্টের সাথে বা লাঞ্চের সাথে, একটি টক জাতীয় ফল বা টক জাতীয় ফলের জুস, বা অন্তত খাবারের সাথে উল্লেখযোগ্য পরিমাণে লেবু। আবার একটি খুব ভালো সোর্স আছে, সবসময় দেখা যায় এখন প্যান্ডেমিকের মধ্যে বাজারে যাওয়া হচ্ছে না বা ভিটামিন সি যুক্ত ফল সবসময় ঘরে নাও থাকতে পারে, সেক্ষেত্রে ছোলা, অঙ্কুরিত ছোলা আমরা যেটাকে বলে থাকি। আমি একটু মায়েদের জন্য বলে দিচ্ছি যে ছোলাটাকে কিন্তু আমরা একটু প্রসেস করে রান্না করি, জাস্ট আমরা রোজাটাকে শেষ করেছি, আমরা সকলেই জানি ছোলাটা সাধারণত আমরা ওভারনাইট ভিজিয়ে রাখি, তারপর সেটাকে বয়েল করে আমরা তারপর আবার সেটাকে তেলে ভেজে তারপরে খাচ্ছি, যেটা আমাদের জন্য খুব পপুলার একটি খাবার। তো এই ওভারনাইট ভিজিয়ে রাখার পরেই যদি ছোলাটাকে আরেকটু ভেজা অবস্থাতে আমরা ফ্রিজে রেখে দেই অথবা একটি ভেজা কাপড় দিয়ে রাখি, তাহলে কিন্তু অনেকেই দেখতে পাই যে একটি সাদা শেকড়ের মতো চলে আসে, যেটাকে আমরা স্প্রাউটেড বিন বা অঙ্কুরিত ছোলা বলে থাকি। এই অঙ্কুরিত ছোলাটা কিন্তু ভেরি মাচ রিচ ইন ভিটামিন সি। সো মারা যদি মনে করেন যে সবসময় তার পক্ষে সম্ভব হচ্ছে না ভিটামিন সি যুক্ত তাজা ফল বাচ্চাকে প্রোভাইড করা, এই ছোলাটাও তার একটা ইভিনিং স্ন্যাক্স হতে পারে। এবং আমি বারবারই ফাইবারের কথা বলছি, এক্ষেত্রে খোসাযুক্ত ফল চলে আসছে। অনেক মাদের মধ্যে আমরা এখন টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেস্টিসাইডস বা প্রিজারভেটিভস ব্যবহার করার জন্য তারা এই ফরমালিনের চিন্তায় ফলের খোসাটা ফেলে দিচ্ছেন। আমার কিন্তু মনে হয় যে যদি অন্তত 30 to 40 মিনিটস একটু লুক ওয়ার্ম ওয়াটারে 1 চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখা যায়, তাহলে কিন্তু শুধু খোসা না, এমনকি ফলের ভেতরেও যদি কোনো প্রিজারভেটিভ ম্যাটেরিয়ালসের প্রবেশ হয়ে থাকে, সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বের হয়ে আসে। তো এই 40 to 50 মিনিটস এনাফ টাইম একটু কমপ্লিটলি ভিজিয়ে রাখা। তো এভাবে সবজি এবং ফলগুলোকে ভিজিয়ে রেখে খোসাযুক্ত ফল, যেগুলো খোসা সহ খাওয়া যায়, যেমন পেয়ারা, আপেল, এই ফলগুলো বাচ্চাদেরকে প্রতিদিন প্রোভাইড করা। এবং অবশ্যই লক্ষ্য রাখা যে বাচ্চার কিন্তু এই সময় একটু ওবেসিটিটাও বড় আকার ধারণ করছে, যেহেতু তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই। তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেহেতু কম থাকছে, আমরা কিন্তু ইজিলি চাইলে কার্বোহাইড্রেট এবং ফ্যাটটাকে কিছুটা রেস্ট্রিকশনে আনতে পারি। সো যাদের বাচ্চাদের একটু ওবেসিটির সমস্যা আছে বা আপনি বুঝতে পারছেন যে বাচ্চার হাইট অনুযায়ী ওজনটা বেড়ে গেছে, তাদের ক্ষেত্রে বলছি কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণটা খাবারের তালিকা একটু কমিয়ে এনে, প্রোটিনের পরিমাণটা অবশ্যই কমানো যাবে না, কারণ 5+ বাচ্চাদের গ্রোথ একটি অনেক বড় ফ্যাক্টর। ইভেন কিছু গুড ফ্যাট হচ্ছে ইনক্লুড করতে পারেন, কারণ এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আবার নিডেড এই বয়সের বাচ্চাদের, যেমন সি ফিশ থেকে আসতে পারে কিছু ওমেগা 3, ওমেগা 6, গুড অ্যামাউন্ট অফ মিক্সড নাট। প্রতিদিনে তার খাদ্য তালিকায় একটু বাদাম থাকতে হবে, এবং আমরা বলে থাকি বাচ্চাদের জন্য মিক্সড নাটস, অর্থাৎ সব রকম বাদাম থেকে দুটো দুটো করে যদি 8-10টি বাদাম বাচ্চা খায়, তাহলেই কিন্তু মোটামুটি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের একটা কমপ্লিট কভারেজ তার হয়ে যায়, যা ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে ফার্স্ট ক্লাস প্রোটিন, অর্থাৎ ডিম এবং দুধ যাতে কোনোভাবেই খাদ্য তালিকা থেকে বাদ না যায়। ভেরি ইম্পর্টেন্ট। মা আপনারা যারা সামনে আছেন, ইভেন যারা ফ্যামিলি মেম্বার, একটু যদি খেয়াল করেন যে প্রোটিন হচ্ছে 5 বছরের পরবর্তী বয়সের যে বাচ্চাদের জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্রতিদিন ওরা বাড়ছে, বড় হচ্ছে, এবং ওদের হাইট বাড়াটা কিন্তু আমরা চোখে দেখতে পাই, যেটা আমরা যারা অ্যাডাল্ট তাদেরকে কিন্তু দেখা যায় না। একইভাবে ওদের যে ব্রেন ডেভেলপমেন্ট এবং আইকিউ ডেভেলপমেন্টের জন্য এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যে জিনিসগুলো দরকার, সেই ধরনের রিচ খাবারটা অবশ্যই যেন তাকে আমরা দিতে পারি। তার 3টা মেইন মিল এবং মাঝখানে 2টা মিড স্ন্যাক্স, এটা যেন হেলদি হয়, ব্যালেন্সড হয়, এটা একটু আপনাকে খেয়াল করতে হবে। ফারজানা, আপনার কাছে এবার আসি, যেটা মেন্টাল হেলথ খারাপ হলে ইম্প্যাক্ট কি হয় এটা আমরা জানলাম, বাট এই সময়ের সিচুয়েশনে মা বা ফ্যামিলি মেম্বার, আমরা যারা ফ্যামিলিতে কী ধরনের ব্যবহার করতে পারি অথবা কি কি শিশুর সাথে করতে পারি যেটাতে তার মেন্টাল হেলথ ইমপ্রুভ হয়? থ্যাংক ইউ আপা। আসলে মেন্টাল হেলথ যেটা হচ্ছে মানসিক এবং ফিজিক্যাল কিন্তু দুইটা একসাথে টাইড আপ করা টুগেদার। আমি যদি ফিজিক্যালি ফিট না থাকি, মেন্টাল বলে না, শরীর ভালো না থাকলে আমার মনও ভালো থাকে না, মন ভালো না থাকলে শরীর ভালো থাকে না। সো দুইটা দিকে আমাদেরকে খেয়াল রাখতে হয়। আমরা যেটা সাজেস্ট করি, কারণ
দেখা যায় যে আমি যেহেতু ডে কেয়ারে আছি, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিসগুলো আমরা করাই। ফার্স্ট অফ অল যেহেতু ওরা একটা রুটিনের মধ্যে ছিল, প্যান্ডিকেমের মধ্যে তাদের একটা রুটিন, স্ট্রাকচার ওয়েতে একটা রুটিন করা, যে সকালে বেলা উঠে তারা ঘুমাবে, তারপরে সকালে উঠে তারা ঘুমানোর পরে উঠে ব্রেকফাস্ট করবে, তারপর তাদের অনলাইন ক্লাস থাকলে সেটা করবে। হ্যাঁ, সো একটা রুটিনের মধ্যে যখন ওরা অর্গানাইজ ওয়েতে থাকবে তখন তাদের মনে হবে যে না, আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। কারণ এলোমেলো যখনই মানে আনঅর্গানাইজ হয়ে যাবে, তখনই ওদের মধ্যে যারা প্যারেন্টসরা থাকবে তাদের জন্য দেখা যাচ্ছে ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করা ডিফিকাল্ট হয়ে যায়, প্লাস হচ্ছে বাচ্চাদের ক্ষেত্র হয়। তারপর আমরা যেটা বলি ঘুমটা আসলে খুব জরুরি আমাদের হেলথের জন্য, কারণ যদি আমরা ঠিকমতো না ঘুমাই তাহলে আমাদের ব্রেনের যে একটা ঘুমানোর পর যে অ্যাক্টিভিটিসগুলো থাকে সেগুলো ঠিকমতো হয় না, বাচ্চার জন্য এটা ইফেক্ট পড়ে। সো ঘুমের দিকে বলা হয় যে মানে 5 বছরের পরে যে বাচ্চাগুলো আছে তাদের জন্য বা বাচ্চাদেরকে ঘুমের একটা পর্যাপ্ত ঘুমের ব্যবস্থা করা। হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা হয় যে আমরা যেহেতু বাইরে যেতে পারছি না, ঘরের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, ইনডোর যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটা, প্লাস হচ্ছে ডিফারেন্ট কাইন্ড অফ ক্রাফট, হ্যাঁ, বিজি রাখা বাচ্চাদেরকে, অ্যাটলিস্ট যেন তারা এঙ্গেজ থাকে। যখনই আমি কোনো কাজে এঙ্গেজ থাকবো না তখনই কিন্তু আমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে, স্ট্রেস থাকবে, এবং তাদেরকে দেখা যাচ্ছে যে অনেক বাবা মা আছে বাসার থেকে কাজ করছেন, সো ওই বেবিগুলোকে তখন হ্যান্ডেল করা ডিফিকাল্ট। রাইট, ওরা যখন বাইরে থাকে দেখে না বাবা মা অফিসে কতটা বিজি, এই যে বিজি দেখাটাও বোধহয় ওরা নিতে পারে না ওইভাবে। হ্যাঁ, এই জন্য যেটা হচ্ছে যে ওদেরকে মেন্টালি ভাবে আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা হচ্ছে আমাদেরকে নিজেদেরকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমি বাচ্চাটাকে কোন ওয়েতে রাখবো এবং আমরা স্ট্রেসটাকে কিভাবে কোপ আপ করবো, কারণ আমাদেরকে দেখেই কিন্তু তারা শিখছে, আমরাই তাদের রোল মডেল। সো আমরা যেভাবে করব, আমরা যদি রিয়্যাক্ট করি কোনো নেগেটিভ ওয়েতে, ওরাও শিখবে যে রিয়্যাক্টটা নেগেটিভ ওয়েতে করা যায়। সো আমাদের সবসময় পজিটিভ ওয়েটা, এটা আসলে খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ মানে ফেস করি আমরা, সম্ভব না সব সময়, কিন্তু প্র্যাকটিস করতে হবে, করতে করতে এটা আসলে একদিন 2 দিনের ব্যাপার না। আমি যখন রুটিনটা স্ট্রাকচারতে তৈরি করবো আস্তে আস্তে কিন্তু রেগুলারলি এটা চলে আসবে। হয়তোবা কিছুটা সময় লাগবে, বাচ্চাকেও অ্যাডাপ্ট হতে কিছু সময় লাগবে, প্যারেন্টসদের হতে সময় লাগবে, কিন্তু চলে আসবে। তারপর যেটা আমরা বলি যে সবসময় আমাদেরকে যেটা হচ্ছে বাচ্চার খুব অ্যাটেনশন চাই, পজিটিভ অ্যাটেনশনটা। সো আমি তাকে বোঝানো যে আমি তোমাকে মানে ভালোবাসি, মা বাবা তোমাকে, বা এনভায়রনমেন্টটা একটা, আমরা সবসময় বলতে থাকি যে বাচ্চাদেরকে একটা সুস্থ স্বাভাবিক শান্তির একটা এনভায়রনমেন্ট নেন যেখানে থাকলেও একটু সিকিউর ফিল করবে। সো যেটা বলা হয়, এটা সাইকোলজিস্টরাও বলেছেন যে মানে ওদেরকে আদর দেওয়া, হাগ করা, সকালবেলা উঠে বলা বাবা, একটা হাগ করে যে বাবা আমি তোমাকে অনেক, বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। তারপর হচ্ছে তার কাজগুলো থেকে বোঝানো এবং কজ ইফেক্ট, যে তুমি যদি এখন এটা করো মা তো অফিস করতে পারছি না, তুমি যদি এমন করো, মানে ওই জিনিসটা ওকে বোঝানো। এবং আমরা যেটা করি সবসময় চিন্তা করি কি, যেহেতু আমরা স্ট্রেসের মধ্যে থাকি, কাজের মধ্যে থাকি, সবকিছু আমাদের মেনটেন করতে হচ্ছে, অনেক ফিনান্সিয়াল প্রবলেমও যাচ্ছে। সো আমাদের হয় কি স্ট্রেসটাকে আমরা থ্রোপ আপ করে বাচ্চার মধ্যে দিয়ে দিই, যে ও কেন আমাদেরটা বুঝতে পারছে, অনেক কিছু নেগেটিভ বলে ফেলি যেটা হয়তো আনকনশিয়াসলি, যেটা হয় যে ওইটাই ওর মধ্যে রিফ্লেক্ট করে। এখন বাচ্চাকে যখন আমি বলবো যে তুমি কেন বুঝছো না, ওটা উল্টা ওর ইফেক্ট করলো, তুমিও তো আমাকে বুঝছো না। সো দেখা যাচ্ছে একটা ইনব্যালেন্স, একটা মানে এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে যে ওদের লেভেলে গিয়ে ওদের পজিশনটা বুঝতে হবে, যে ওদের যেহেতু স্কুল বন্ধ, ওদের ফ্রেন্ডরা নেই, সো আমি কিভাবে তাদেরকে কানেক্ট করা যায়। আমরা যেটা হচ্ছে ডিজিটালটা সবসময় মোবাইল দিয়ে রাখি, কিন্তু মোবাইলটাকে আমরা ক্রিয়েটিভ ওয়েতে ইউজ করতে পারি, যে চলো আমরা একটা ফ্রেন্ডের সাথে কথা বলি, ফ্রেন্ডটাকে হয়তো বা সে স্কুলে থাকলে ফ্রেন্ডকে বার্থডে উইশ করতো, সো আমরা কোন ওয়েতে বার্থডে উইশ করবো তাকে, গ্রুপে এটা করা, বা আমাদের আত্মীয় স্বজনদের বাসায় আমরা ওইভাবে যেতে পারছি না, সো আমরা যেটা বলি যে রুম ডিভাইড করা থাকে না, ছোটবেলায় আমরা কি করতাম, এই রুমে আমার মেহমান আসছে, এই রুমে যাওয়া, সো ওদেরকে ওই জিনিসটা একটু ফিল করা, আমাদের যে ছোটবেলায় আমরা কি করেছি ওই জিনিসগুলো ওদেরকে বলা, স্টোরি টেলিং করা, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস দিয়ে ওদেরকে এঙ্গেজ রাখার জন্য ট্রাই করা, যে অ্যাটলিস্ট তাদের যে ডেভেলপমেন্টটা আছে তারা, যে এই টাইমটা কিন্তু একটা সময় সবাই ওভারকাম হবে। এখন যার পজিটিভ যে ইমোশনটা তার তৈরি হবে সেটাই কিন্তু লাইফ লং টাইম যাবে। এটা যদি আমি নেগেটিভলি ধরি তাহলে কিন্তু বলেন অভিশাপের মতো, ইন ফিউচারে গিয়ে দেখা যাচ্ছে রিফ্লেক্ট করবে যে না ও পড়াশোনায় ভালো করতে, স্যার যেটা বললো যে লার্নিং এর উপরে খুব ইফেক্ট পড়বে, পড়াশোনা করতে পারছে না, খুব ডিপ্রেশনে আছে। অনেক অনলাইনে বাচ্চারা আমরা শুনতে পাই যে আপা দেখতে পাচ্ছে না, টিচারদের কথা শুনতে পাচ্ছে না। সো টিচারদের ক্ষেত্রে আমরা তখন সাজেস্ট করি যে আপনার ক্রিয়েটিভ ওয়েতে করেন, একটা রাইমস হয়তো আমরা বলছি একটু রিদমিক ওয়েতে, হয়তো বা ছবি দেখি এমনভাবে বলা যায় বাচ্চার টিভি দেখতে যেরকম মজা পায়, অনলাইন ক্লাসটা দেখে যেন তার ওই রকম মজাটা আসে, ও যেন এনজয় করতে থাকে, ওর জন্য এটা মনে না হয় যে বোরিং জিনিসটাকে। সো আমাদের লাইফটাকে ওইভাবে লাইফ স্টাইলটাকে আমাদের মানে পেন্ডেমিক বলেন যেটাই বলে, আমাদের লাইফ স্টাইলটা ওইভাবে করে কানেক্ট করতে হবে বাচ্চাদের সাথে মিলে। স্যার এই মুহূর্তে যেটা আপনাকে লাস্ট যেটা কোয়েশ্চেন করতে চাই, যে আসলে যদি দেখি যে এই যে লং টার্ম ইম্প্যাক্ট যদি হয়ে যায়, সো এইটা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্ট হিসেবে আপনারা তখন কি কাউন্সিলিং করেন মাদেরকে, অথবা কি সাজেশন দিচ্ছেন? ধন্যবাদ কাজরিকে, কারণ প্রশ্নটা খুব সময় উপযোগী এবং যুক্ত। সেটা যে আমরা এখন কি করতে পারি, এই ধরনের সমস্যা আসলে কিভাবে এটাকে আমরা প্রিভেন্ট করতে পারি বা কিভাবে এখান থেকে আমরা উদ্ধার পেতে পারি, সেটা হচ্ছে বড় জিনিস। তা আমরা একটা যেটা করতে পারি
এই যে ইমিউনোডেফিসিয়েন্সি যেগুলো আমরা দেখি, একটা হচ্ছে যে একটা স্ট্রেন্থিং অফ দ্য ইমিউন সিস্টেম কীভাবে আমরা বাড়াতে পারি, সেটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু শুধু যে 5 বছরের পরেই আমাদের শুরু করতে হবে তা না, এটা কিন্তু আর্লি থেকে হয়ে আসে। যেমন আমরা যেটা বলি ব্রেস্ট ফিডিং, আমরা যদি সেই জন্মের পর থেকে একটা বাচ্চাকে 6 মাস পর্যন্ত শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলতে যেটা আমরা বুঝি, 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাবে, 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বুকের দুধ কন্টিনিউ করবে, 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দেবে। বুকের দুধের মাধ্যমে ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে অনেকগুলো ইমিউন কম্পোনেন্ট কিন্তু বাচ্চার মধ্যে ঢুকে যাচ্ছে, সেটা কিন্তু তাকে লাইফ লং অনেক জিনিস থেকে প্রিভেন্ট করবে, সেটা একটা। 2 নম্বরে আমরা যদি চিন্তা করি যে আমাদের ইমিউনাইজেশন, আমরা যে ভ্যাকসিনেশান, ইমিউনাইজেশন, তারপরে যে বললো ডায়েটিশিয়ান, ও যে বললো যে আমরা ফুড ফর্টিফিকেশান বা সাপ্লিমেন্টেশন, এগুলো করে কিন্তু আমার ইমিউনিটি বাড়াতে পারি। আমাদের যে বিভিন্ন ডিজিজ তার এগেনস্টে যদি আমরা ভ্যাকসিন দিয়ে রাখি, যেমন আছে আমরা যদি ফ্লু ভ্যাকসিন, নিউমোনিয়ার প্রতি বছর নিতে হবে ফ্লু ভ্যাকসিনটা, যেগুলো যে নিয়ম আছে সেই অনুসারে ওইভাবে যদি আমরা নিয়ে রাখি, তাহলে আমাদের একটা প্রিভেন্টিভ আসবে। তারপর 3 নম্বরে যদি আমরা ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করতে পারি, আমরা যদি চিন্তা করি, যদি প্রপার ওয়েতে ব্যালেন্স ডায়েট, নিউট্রিশনাল ডায়েট যেটা বললো ফ্রুটস, ভেজিটেবল, এগুলো যদি প্রচুর পরিমাণ মিনারেল ওয়াটার কন্টেনিং ফ্রুট যদি দিতে পারি, তাহলে আমরা ডায়েটিশিয়ান সেখান থেকে কিন্তু আমাদের ইমিউনি বুস্ট আপ হবে, সেগুলো করতে পারি। 3 নম্বরে যেগুলো বললাম যে ফিজিক্যাল স্ট্রেস, যেটা আমরা মেন্টাল স্ট্রেস, সেটা যদি আমরা কমাই দিতে পারি, যেটা আমরা ফ্যামিলিয়াল, যেটা বললো যে আমরা যদি ফ্যামিলিয়াল হতে পারি, বাচ্চাদেরকে শুধু যদি মনে করি যে না ওরা বাচ্চা, ওরা কিছু বোঝে না, এটা কিন্তু একদম ভুল ধারণা, ঠিক না। হ্যাঁ, ইভেন বলা হয় যে 3 মাস 2 মাস 3 মাস মায়ের পেটে থাকাকালীনও কিন্তু বাচ্চা বুঝতে শেখে আস্তে আস্তে, অনেকগুলো স্টাডি আছে সেরকম। তো সেই জন্য আমরা যদি এই মেন্টাল স্ট্রেসটাকে কমাই দিতে পারি, যে আমাদের স্ট্রেসটাকে যদি ওদের ঘাড়ে না দিয়ে আমরা যদি ফ্যামিলিয়াল হয়ে এত গ্রুপভাবে কোনো যেদিন একটু ফ্রি থাকলাম সেদিন বাচ্চাদের নিয়ে কিছু কাজ করলাম, তাহলে স্ট্রেসটা কমে গেল। স্ট্রেসের কারণে আমি যেগুলো বললাম, কিছু হরমোনাল চেঞ্জ, কিছু এনজাইমেটিক চেঞ্জ, এগুলো চলে আসে, সেখান থেকে আমরা প্রিভেন্ট করতে পারি। কিছু আছে ফিজিক্যাল এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সারসাইজের কারণেও আমাদের শরীরে চিন্তা করা কিছু যে ফ্যাগোসাইটিক সেল, যেগুলো ন্যাচারাল কিলার সেল বা যেগুলো আমাদেরকে ইমিউনিটি বাড়াই দেয়, যে একটা জীবাণু গেলেই তার এগেনস্টে যে কাজ করবে সেই পাওয়ার কিন্তু বাড়াই দেয়। সেই জন্য একটা 5 বছরের পরে আমরা চিন্তা করি 40 বছর পর্যন্ত একটা বা মানুষের মিনিমাম 1 ঘন্টা ফিজিক্যাল এক্সারসাইজ লাগে, 40 বছর পর অন্তত মিনিমাম 30 মিনিটস। সেটা আমাদের যাতে ঘরের মধ্যে এক কোনায় সবসময় টিভি, মোবাইল, গেম এগুলো না নিয়ে যাতে আমরা এগুলো করতে পারি, সেগুলো আমরা করতে পারি। তারপরে যেটা করতে পারি আমাদের যে বিভিন্ন ইমিউনিটি যাতে বাড়ানো যায়, সেগুলো ক্ষমতা যেগুলো আমরা বললাম, সেগুলো বিভিন্ন মাস মিডিয়া বা তাই অ্যাওয়ারনেস তৈরি করেও কিন্তু আমরা করতে পারি, সেগুলো বাড়াই দিতে পারি, সেগুলো করতে পারি। যেটা আর যেগুলো ডেফিসিয়েন্সি একেবারে হয়েই গেছে, যাদের ট্রিটমেন্ট লাগবে, সেক্ষেত্রে আমরা তখন স্পেসিফিক ট্রিটমেন্টে যাব। যেমন রিকারেন্ট নিউমোনিয়া নিয়ে আসছে, ডায়রিয়া নিয়ে আসছে, তাদের হয়তো অ্যান্টিবায়োটিক কাভারেজ দেওয়া, তারপর যেগুলো ডায়েট যেগুলো দিলে ইমপ্রুভ করবে, সবসময় যে আমাদের কিছু প্রোবায়োটিক্স আছে এগুলো দেয় আমরা অ্যাডভাইস করি অনেক সময়, কিন্তু ফুড ফর্টিফিকেশন করেও এগুলোকে আমরা আনতে পারি, সেগুলো দিতে পারি। তারপরে যারা স্পেসিফিক ইমিউনোডেফিসিয়েন্সি যেমন কোনো কারণে হচ্ছে, তাদেরকে যদি দেওয়াই লাগে যে না ইমিউনোগ্লোবুলিন দিয়ে দিতে পারি, তারপর আমরা ইন্টারফেরন আছে সেগুলো আমরা ড্রাগ আকারে দিতে পারি, মেডিকেশন দিতে পারি। আর কিছু এখন রিসেন্ট আরও অনেক কিছু চলে আসছে, ইভেন জিন থেরাপি স্টাডি পর্যায়ে আছে, সেগুলো আমরা করতে পারি। কারো যদি দেখা যায় যে বন ম্যারো থেকে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে আমরা স্টেম সেল ট্রানসফার করেও তাকে ইমপ্রুভ করতে পারি। যেমন মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি, সেগুলো যদি আমরা কভার করতে পারি, জিঙ্ক বললাম, আয়রন বললো, তারপর ম্যাগনেসিয়াম, সেগুলো যদি আমরা কভার করতে পারি, তাহলে সেগুলো ইমপ্রুভ করতে পারি। যে সমস্ত ভিটামিনসের কথা বলা হলো, আমাদের ভিটামিন 2 ধরনের, একটা মনে করি ওয়াটার সলুবল ভিটামিন, সেটা কিন্তু আমাদের শরীরে থাকে না, যেটা বললো। সেই জন্য এগুলো দেখা যায় যে প্রত্যেক দিন আমাদের নিতে হয়। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরকে সিনথেসিস হয় না, বাইরের থেকে নিতে হয়, সেজন্য প্রত্যেক দিন এগুলো আমাদের খাবারের মাধ্যমে দিতে হয়। সেগুলোকে যদি আমরা সাপোর্ট দিতে পারি, তাহলে চলে আসবে। কিছু ভিটামিন যেগুলো ফ্যাট সলুবল ভিটামিন বলি, যেমন A, D, K, এগুলো ভিটামিন আমাদের শরীরে অনেক সময় জমা থাকে। তাছাড়া আমরা যেমন ভিটামিন D আমরা সূর্যের আলোতে একটু বেরোলে পেতে পারি, সাপ্লিমেন্ট দিতে পারি, সেগুলো দিয়ে আমরা ইমিউনিটি বাড়াতে পারি। অনেক ধন্যবাদ স্যার। মা যারা সামনে আছেন একটু খেয়াল করে দেখেন যে একটু চাইলেই আপনার একটু সচেতনতাই কিন্তু শিশুকে খুব লং টার্ম ইম্প্যাক্ট থেকে কিন্তু সেভ করতে পারে। যখন কিনা খুব হার্ড একটা টাইম চলে আসে, যখন কিনা বারবার এই ঘটনাটা ঘটে, তখন কিন্তু মেডিকেশন এবং ড্রাগসের সাপোর্টে আপনাকে যেতেই হয়, যেটা আপনি আর্লিয়ার কিন্তু প্রিভেন্ট করতে পারেন উইথ প্রপার নিউট্রিশনাল ম্যানেজমেন্ট।
তো তাসনিম, এবার আপনার কাছে আসি যে আসলে এই সময়ের আরেকটা যেটা আমার কাছে মনে হয় যে লাইফস্টাইল মডিফিকেশনটা খুব জরুরি, কারণ নিউট্রিশন ব্যালেন্সটা সারাদিন আমি কি খাচ্ছি এবং কিভাবে ডাইজেশন অ্যাবসর্পশন হচ্ছে এটা কিন্তু ডিপেন্ড করছে আমার সারাদিনের প্রপার লাইফস্টাইলটার উপরও। সো সেটা নিয়ে যদি একটু আলোকপাত করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ কাজরি। আমি অলরেডি বলেছি যে নিউট্রিশনাল বা ফুড টেবিলটা আমার শুধু প্রপার হলেই হবে না, এই খাবারটা ডাইজেশন, অ্যাবজর্পশন এবং প্রপার মেটাবলিজমের জন্য যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তা থেকে কিন্তু এখন 5+ বাচ্চারা একটু বিরত আছে, সরে এসেছে। এক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে বাচ্চাদের ইনডোর গেমস যেটার মাধ্যমে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা হতে পারে একটু স্কিপিং বা ছাদে একটু সাইকেল চালানো, ঠিক আছে, বা একটু ওপেন প্লেস যেখানে প্রপার ডিস্টেন্স বজায় রেখে বাচ্চারা একটু যদি মাঠে তারা খেলাধুলা করতে পারে। তো এভাবে একটা রুটিন ফিক্স আপ করা, ডেইলি না হলেও অন্তত উইকলি বেসিসে, যাতে তার কিছুটা হলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকে, তার মেন্টাল সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটিসের জন্য কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু ফ্যামিলি সবাই মিলে একসাথে করতেও পারে, বাবা মা এবং বাচ্চারা একসাথে, সেটা বরং আরো বাচ্চারা এনজয় করে। এবং ভিটামিন ডি এর একটা ডেফিসিয়েন্সি আমরা খুব তীব্রভাবে দেখতে পাচ্ছি বাচ্চাদের মাঝে এবং বড়দের মাঝেও। এক্ষেত্রে অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 3টার মধ্যে অন্তত 15 থেকে 20 মিনিট যদি সূর্যের আলোতে একটু এক্সপোজার, অনেক মারা মনে করেন একদম রোদে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, বিষয়টা আসলে তা নয়। তার ঘরের জানালার পাশে অথবা বারান্দার কাছেই যদি ওই সময়টা বাচ্চাটিকে বলা হয় যে তুমি জানালার পাশে বসে খেলো, সূর্যের আলোটা তার শরীরে প্রপারলি এসে পড়লেই হবে, এবং সেটা কিন্তু মাত্র 15 থেকে 20 মিনিটের জন্যই যথেষ্ট। কিন্তু সেটাও দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা ম্যাক্সিমাম সময় শহরে দেখা যাচ্ছে যে তারা এসির ভেতরে আছে বা এই গরমে তারা সূর্যের আলোটাকে অ্যাভয়েড করছে। তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। এবং ভিটামিন ডি অ্যাবজর্পশনের জন্য বা কনভার্ট করার জন্য আমাদের স্কিনে যেই ফুড কম্পোনেন্টগুলো দরকার, ডিমের কুসুম, একটু সামুদ্রিক মাছের তেল, ওমেগা 3, ওমেগা 6, বাদাম, এই খাবারগুলো যাতে প্রতিদিন খাদ্য তালিকায় থাকে। অবশ্যই আমি ছোট্ট করে একটু টিপস দিতে চাই যে ফুড প্রিপারেশনের সময় মারা যাতে লক্ষ্য রাখে যে সবজি থেকে আমরা খুব মেজর অ্যামাউন্ট অফ ভ্যাস্ট অ্যামাউন্ট ভিটামিন অ্যান্ড মিনারেলস পেয়ে থাকি। তো এক্ষেত্রে এই সবজিটা বাচ্চার খাবারের তালিকায় খুব সুন্দরভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজনে। প্রতিটি সবজির গুণাবলী বলে যে ক্যারটটা তাকে, গাজরটা তাকে কেন খেতে হবে, পালং শাকটা তাকে কেন খেতে হবে, ফুলকপিটা তাকে কেন খেতে হবে, মারাও চাইলে বাচ্চাদের সাথে একটু শেয়ার করতে পারে, একটু ইন্টারেস্টিং করে যে তুমি এটা খেলে সুপারম্যান হয়ে যাবে, চোখ অনেক ভালো হবে, সামথিং লাইক এটাও করা যেতে পারে। কুকিং প্রসেসে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, খুব লম্বা সময় কুকিং প্রসেস না। এবং কালার, আমি যেহেতু বারবার এমফাসাইজ দিচ্ছি ন্যাচারাল কালারের প্রতি, এই ন্যাচারাল কালারগুলোর কুকিং প্রসেসে লক্ষ্য রাখতে হবে কিছুতেই যাতে কালারটা যতটা সম্ভব ন্যাচারাল রাখা যায়। অর্থাৎ খুব বেশি হিটে লম্বা সময় ধরে রান্না করা যাবে না, একটু ঢেকে মিডিয়াম হিটে যতটা কম সময়ে সিদ্ধ হয়ে গেলেই যাতে ভেজিটেবলসগুলো চুলা থেকে নামিয়ে আনা যায় এবং তাদের কালারগুলো যাতে ঠিক থাকে, এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। ফ্রুটসের ক্ষেত্রে খুব তাজা ফল দেওয়াটা প্রেফার করতে হবে। জুসের থেকেও যদি ফ্রুটসটা সে খোসা সহ খায় তাহলে ফাইবারটা যথেষ্ট পরিমাণে পাবে। দুধের ক্ষেত্রে অন্তত 2 to 3 সার্ভিংস। অনেক মা ভাবেন যে 5+ বাচ্চা দিনে 1 গ্লাস দুধ খাচ্ছে ইনাফ, আসলে কিন্তু তা নয়। এই বয়সী বাচ্চাদের প্রপার হাড়ের গঠনের জন্য অন্তত 2 থেকে 3টে সার্ভিংস দুধ অথবা দুধ জাতীয় খাবার। স্যার অলরেডি বলেছেন প্রোবায়োটিক্সের কথা, বাচ্চাদের অনেক হজমের সমস্যা দেখা দিচ্ছে স্পেশালি এই প্যান্ডেমিকে, সেক্ষেত্রে দইটা প্রতিদিন তাদের খাবার তালিকায় রাখা যেতে পারে। তো এই ধরনের ছোট ছোট টিপস এবং প্রপার হাইড্রেশন, পানির পরিমাণটা যদি মেজার করে মা একটু দেখেন যে এই বোতল থেকেই আমার বাচ্চা পানি খাবে, সে 1.5 থেকে 2 লিটার পানি খাচ্ছে কিনা প্রতিদিন, এই বিষয়গুলো লক্ষ্য রাখলে লাইফস্টাইল মডিফিকেশন আমি সাথে একটু অ্যাড করতে যাচ্ছি। এই যে ঘুমের বলতে যাচ্ছিল যে ঘুমে একটা দেখা যাচ্ছে যে তার স্কুল নাই, তার পড়ালেখা নাই, দুপুর 12টা পর্যন্ত ঘুমাচ্ছে, এটা কিন্তু তার আবার সে রাতে জেগে থাকতে, এটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। কারণ সে যদি তার প্রপার টাইমে 8টার মধ্যে যে ঘুম থেকে না ওঠে তাহলে তার ব্রেকফাস্টের টাইমটা মিস হয়ে যাচ্ছে। এবং রাতের ঘুম আর দিনের ঘুমের একটা বড় পার্থক্য রয়েছে। এখানে হরমোন সিগনেচারের একটা ব্যাপার আছে, স্ট্রেস হরমোন, গ্রোথ হরমোন সবগুলোর কিন্তু ইফেক্ট পড়ে। এখানে মডিফিকেশন এদিকে একটা বড় খেয়াল রাখতে হবে মায়েদের। এই বিষয়টা মাদের খুব খুব দৃষ্টি তো তার মানে এখানে আমাদেরকেও অ্যালার্ট হতে হবে যে আমাদেরকেও টাইমলি ঘুমাতে যেতে হবে, যেটা আমরা অ্যাডাল্টরা আসলে করছি না। হবে রাতের ঘুম, যেটা ঘুমের সময়, এবং দিনের বেলা একটা ন্যাপ থাকতে পারে, কিন্তু ওই যে রাতে খুব বেশি রাত জেগে দিনের বেলা সকালে দেরি করে ওঠা সবচেয়ে বেশি ইফেক্ট করে আমাদের হরমোন এবং এনজাইম সেক্রেশনে, যেটা আলটিমেটলি বাচ্চার এই যে ওবেসিটি হোক বা আন্ডারওয়েট হোক এগুলোর সাথে ওতপ্রোতভাবে সমস্ত কিছুতে রিলেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ তাসনিম। ফারজানা, লাস্ট আপনার কাছে যেটা ছোট্ট একটা কি মেসেজ আমাদের মাদের জন্য অথবা আমাদের আমরা যারা দেখছি এই প্রোগ্রামটা, ফিল করছি যে আমার শিশুর জন্য মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য এই 2-3টা কাজ করা দরকার, সেরকম একটা ছোট্ট টিপস দেবেন আমাদের মাদের জন্য। থ্যাংক ইউ আপা। ছোট টিপস যেটা আপনি বলেছেন সেটাই আমি রিপিট করতে চাই যে সবাই
যেহেতু প্যান্ডেমিকে আমরা স্ট্রেসে আছি, সো এই সময়টাতে এটা এক সাইডে ব্লেসিং মনে করা যে আমরা আসলে ওয়ার্কিং যারা প্যারেন্টস থাকি বা কাজে ব্যস্ত থাকলে কিন্তু আমরা বাচ্চাদের সাথে টাইম ওইভাবে পাস করতে পারছি না। সো আমরা এখন ওই জায়গাটাতেই আমরা কাজ করব বেশি, যে আমরা আমার বাচ্চাদের সাথে প্রচণ্ড, অনেকে বাচ্চা সম্পর্কে জানছেন না যে আমার বাচ্চা কি করছে, অনেকে জানে না যে তার বাচ্চা এত সুন্দর আর্ট করতে পারে, অনেকে জানে না এত সুন্দর রান্নার কাজে হেল্প করতে পারে। সো বাচ্চার সাথে কানেক্ট হন, বাচ্চার সাথে কানেক্ট হয়ে বের করার চেষ্টা করেন আপনার বাচ্চার মধ্যে কি প্রতিভা আছে, আপনি কি করতেন সেটা বাচ্চার সাথে শেয়ার করেন। হয়তো বা বাচ্চা নিজেও জানে না যে আমার মা এত সুন্দর নাচ জানে, আমার মা এত সুন্দর গান জানে। বা যেটা হয় যে আমাদের এই যে বৃষ্টির টাইমটা, আমরা দুইজন বাচ্চাদের সাথে বসে বৃষ্টিটা দেখা, বৃষ্টির সময় আমরা কি করতাম, আমাদের ছোটবেলা গল্পগুলো ওদেরকে বলা যে এই টাইমে আমরা নৌকা দিয়ে কি সুন্দর করে, যেহেতু ওরা এখানে পাচ্ছে না, সো পানির মধ্যে আমরা সো আমাদের চাইল্ডহুড মেমোরিজগুলো তাদেরকে শেয়ার করা, যেন তারাও বুঝে না আসলেও চাইল্ডহুডটা আসলে Something precious. হ্যাঁ প্রিশিয়াস, ওটা যেন এটা মনে না করে যে আমরা বাচ্চারা এই জন্য আমরা সবসময় আন্ডার প্রেশারে থাকি। সো ওটা করতে হবে এবং ওদের সাথে সবসময় কানেক্ট থাকতে হবে, ওদেরকে বুঝতে হবে এবং আমরা রোল মডেল হিসাবে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমাদের স্ট্রেসটাকে আমাদেরকেই মেনটেন করতে হবে যেন সেটা বাচ্চার উপরে না পড়ে। আর স্যার যেটা বললেন যে সব মানে স্ট্রেসটা, ডিপ্রেশনটা কিন্তু অনেক সময় যে ফিজিক্যালি থেকে মেন্টালি অনেক বেশি হিট করে। অনেকে বলতে পারে না, অনেক বাচ্চারা আছে বলতে পারছে না কিন্তু তারা বুঝছে। আমাদের যেটা দেখি যে আমাদের মানে সাংসারিক লাইফে অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়, সেটা আমরা বাচ্চাদের সামনেও করছি। সো এই জিনিসগুলো যে কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে বাচ্চাদের মেন্টাল হেলথের দিকে, সেটা আমাদের বন্ডিংটা ভালো থাকলে ওরাও কিন্তু যত স্ট্রেস থাকুক বন্ডিং ওদের মধ্যেও ভালো থাকবে। সো ওদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করা এবং বাবা মা আশেপাশে যে যারা আছেন তারা সবাই মিলে চেষ্টা করা বাচ্চাটাকে এই প্যান্ডেমিক টাইমের মধ্যে, অনেকের আছে যে বাসায় যারা ছিল হয়তো বা কেউ প্যান্ডেমিক টাইমে মারাও গিয়েছেন, সো ওই সিচুয়েশনটাকে কোপ আপ করা যে আমাদের মধ্যেও স্ট্রেস কাজ হচ্ছে, তাহলে ছোট বাচ্চাটার মধ্যে কি অবস্থা হচ্ছে। সো ওদেরকে সবাইকে নিয়ে একসাথে মানে ওদেরকে ওই সাপোর্টটা দেওয়া, ফিলটা করা যে আমরা সবসময় তোমাদের সাথে আছি, তোমাদের ভয় পাওয়ার কিছুই নেই। সিকিউর ফিল করবেই যখন, তখন তাদের দেখবেন ওই ডেভেলপমেন্টটা অটোমেটিকলি চলে আসবে, তারা খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে থাকতে পারে। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ফোকাসড মেসেজ দিয়ে দিলেন আপনি। দর্শক সাথে ছিলেন এতক্ষণ আপনারা, আমরা কথা বলছিলাম নেসলে সেরেগ্রো প্রেজেন্টস সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামে কথা বলছিলাম সোনামণিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এবং কি করণীয়। আমাদের এক্সপার্ট যারা সাথে ছিলেন স্পিকার, ওনাদের কাছ থেকে শুনে আমরা এটাই জানলাম যে আপনার একটু সচেতনতা এবং সবার সম্মিলিত প্রচেষ্টা, পজিটিভিটি শো করা এবং এই সময় বাচ্চাদের সাথে যতটা পারা যায় ইনভলভ থাকা, এই টোটাল জিনিসটা মিলিয়ে আপনি যদি আপনার লাইফস্টাইল এবং নিউট্রিশনাল ম্যানেজমেন্টটাকে একটু খেয়াল করেন, তাহলেই কিন্তু এই সোনামণিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়াকে আমরা প্রোটেক্ট করতে পারি এবং অ্যাজ এ ফ্যামিলি আমরা হেলদি এবং স্মাইলি থাকতে পারি। দর্শক আপনারা কিন্তু যাবেন না, পরবর্তীতে একটা বো বিয়ার কুইজ আছে যেটার অ্যান্সার আপনাদের কাছ থেকে আমরা এক্সপেক্ট করছি এবং এটা খুবই ইন্টারেস্টিং। আজকে এ পর্যন্তই ডিসকাশন শেষ করছি। আগামী পর্বে আবার আমরা ফেরত আসবো সোনামণিদের নতুন কোনো বিষয় নিয়ে, যেটা এ সময়ের জন্য আপনাদের জন্য খুবই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। নেসলে সেরেগ্রো প্রেজেন্ট সোনামণি স্বাস্থ্য এই প্রোগ্রামটা এখানে আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের কুইজ, ফল মূল এবং সবজিতে নিচের কোনটি সবচেয়ে বেশি থাকে? 1. কার্বোহাইড্রেট, 2. প্রোটিন, 3. ভিটামিন ও মিনারেল, 4. পানি। সঠিক উত্তর ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/NestleCeregroBD অথবা সঠিক উত্তর জানাতে কল করুন টোল ফ্রি নম্বরে 080000161271। সঠিক উত্তর পাঠানোর শেষ সময় 17 জুন 2021 বিকাল 5টা পর্যন্ত।